হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তো আমরা ইতিমধ্যে কিন্তু হিমু উপন্যাসের 33টি পর্ব আপলোড করে দিয়েছি। আজকে হচ্ছে 32 নম্বর পর্ব। তো কে কে আমার হিমু উপন্যাসের প্রত্যেকটি গল্প দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হিমু উপন্যাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। তো আর হিমু উপন্যাসটি কে কত সাল থেকে পড়ছেন সেটা জানাবেন। আশা করি আপনারা সবাই হিমু উপন্যাসটি পড়েছেন। তো কালকে আমরা কিন্তু ইতিমধ্যে শেষ করেছিলাম হচ্ছে হিমু তার ফুপার বাড়িতে গিয়েছিল এবং তার ফুপা হচ্ছে একটু মদ্যপান করেছিল এবং সে বমি করতেছিল। তো তারপরে কি হয় তো সেটা আমরা দেখব। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আপনাদের ভালো লাগার জন্য কিন্তু আজকে আবার চলে আসলাম। তো চলেন, কত নম্বর পেজ যেন শেষ করেছিলাম, আই থিঙ্ক স্লো। তো এখন শুরু করে দিব, পাচ্ছি না। তো কত নম্বর পেজ যেন শেষ করেছিলাম, আই থিঙ্ক ওকে। তখন রিনিকে বলেছে আমার নাকি অলৌকিক সব ক্ষমতা আছে। কি রকম ক্ষমতা? প্রত্যেকটি ক্ষমতা। আপনি নাকি ভবিষ্যৎ সব কিছু বলতে পারেন, আপনি যা বলেন তাই সত্যি হয়। এগুলা হচ্ছে হিমু বলেছিল। হিমু ভাই, ওকে এখনো জেগে আছি। ওই ঘুমাতে যাই না, গেছি তাও ঘুম আসে না। তখন হচ্ছে ঘুমাইতে গিয়েছিল, ঘুম আসছিল না। বাসায় গিয়ে বিশ্রাম করো। বুড়োর চোখ দিয়ে পানি পড়ছে। ও রিক্সাওয়ালাকে টাকা দিয়েছিল এবং হিমু এখান থেকে চলে যায়। তো বুড়োর চোখ দিয়ে পানি পড়ছে, ব্যাপারটা এরকম ঘটবে আমি তাই আশা করছিলাম। বাচ্চাটার মুখে ক্রোধ, হিংসা চিহ্ন এখন আর নেই। তার চোখে এখন অসম্ভব কোমল। আমি বললাম, এই তোমার নাম কি? লালটু মিয়া। প্যান্টের বোতাম প্যান্টে বোতাম লাগা সব দেখা যাচ্ছে তো। লালটু মিয়া লালটু মিয়া হাত দিয়ে প্যান্টের ফাঁকা অংশ ঢুকাতে ঢুকাতে বলল, বোতাম নয়, তাহলে তো সব সমস্যার সমাধান। হাত সরিয়ে ফেল, হাওয়া বাতাস যাক। লালটু মিয়া হাসতে লাগলেন। সব জীবনে আমাদের আকৃষ্ট করতে পারেনি। 13 বছর বয়সের একজন বালিকা ধর্ষণ করেছিল, সেই ভয়াবহ ঘটনায় তিনি স্বীকার করেছেন। আমরা সবাই তো আমাদের ভয়ঙ্কর পাপের এক কথা স্বীকার করি। আমার মতো মহাপুরুষ হচ্ছে এমন একজন যা পৃথিবীর কোনো মালিন্য স্পর্শ করেনি। এমন কেউ সত্যি সত্যি জন্মাইছে এই পৃথিবীতে। ঘুমাতে চেষ্টা করছি, ঘুমাতে পারছি না। অসহ্য গরমে ঘুমাতে আমার কষ্ট হয় না, কিন্তু আজকে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঘুম আসছে না। শীত শীত লাগছে, খালি গায়ে থাকার জন্য লাগছে। খালি গায়ে থাকার কারণ আমার পাঞ্জাবি এখন বাদলের গায়ে। শুয়ে শুয়ে ছোটবেলার কথা ভাবতে চেষ্টা করছি, বিশেষ কোনো কারণে নয়। ঘুমাবার আগে কিছু একটা নিয়ে ভাবতে হয় বলেই ভাবা। আমরা শৈশব যাদের সঙ্গে কাটছে তারা কেমন? জন্মের সময় আমার মা মারা যান, কাজেই মার কথা কিছুই জানি না। তিনি দেখতে কেমনও তাও জানি না। অবিশ্বাস্য হলেও সত্যি যে তার কোনো ছবি নেই। মা মারা যান আমার 9 বছর বয়সে।
তার কথাও তেমন মনে নেই। তার কথা মনে পড়লেই একটা উদ্বিগ্ন মুখ মনে আসে। সেই মুখ বড় বড় দুটি চোখ, ভারী চশমা ঢাকা বলে ওই চোখে ভাব ঠিক বোঝা যায় না। মনে হয় পানির ভেতর থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমার উদ্বিগ্ন গলায়, কিরে তোর ব্যাপার কি বলতো, তোর ব্যাপার কি বলতো, যত্ন হচ্ছে না? আমি তো প্রাণপণ করছি। অবিশ্বাস্য ছেলে মানুষের করার কায়দা কারণ আমি জানি না। কি যে ঝামেলায় পড়লাম। তোর অসুবিধাটা কি বলতো? পেটে ব্যথা করছে। বাবা বোধহয় ধারণা ছিল শিশুদের একটি মাত্র সমস্যা পেট ব্যথা। তারা যখন মন খারাপ করে বসে থাকে তখন বুঝতে হবে তাদের পেট ব্যথা করছে। গভীর রাতে ঘুম ভেঙে কোনো শিশু যদি জেগে ওঠে কাঁদতে থাকে তখন বুঝতে হবে তার পেট ব্যথা করছে। বাবার কাছ থেকে কত অসংখ্যবার যে শুনেছি, কিরে হিমু তোর কি পেট ব্যথা নাকি? মুখটা এমন কালো কেন? কোন জায়গায় ব্যথা দেখি? বাবা যে একজন পাগল ধরনের মানুষ এটা বুঝতে আমার তেমন দেরি হয়নি। শিশুদের বোধ শক্তি ভালো। পাগলা পাগলা না হলে নিজের ছেলের নামে কেউ হিমালয় রাখে? স্কুলে ভর্তি করাতে নিয়ে গেলেন। হেড স্যার গম্ভীর গলায় বললেন, ছেলের নাম কি বলেন? হিমালয়। জি। আহম্মদ মোহাম্মদ ওই সব কিছু আছে? জি না, শুধু হিমালয়। হেড স্যার অন্তত গম্ভীর গলায় বললেন, ও আচ্ছা। বাবা উৎসাহের সঙ্গে বললেন, নদীর নামে মানুষের নাম হয়, ফুলের নামে হয়, গাছের নামে হয়, হিমালয়ের নামে হতে দোষ কি? হিমালয় নাম রাখার বিশেষ কোনো তাৎপর্য কি আছে? অবশ্যই আছে। যা এই ছেলের হৃদয় হিমালয়ের মতো বড় হয় সেজন্য এর নাম এক আকাশ নাম রাখলেন না কেন? আকাশ তো আরো বড়। বড় তো হলেও তা ধোয়া ছড়া পারে, হিমালয় স্পর্শ করা যায়। কিছু মনে করবেন না, ওই নামে স্কুলে ছেলে ভর্তি করা যাবে না। এমন কোনো আইন আছে যে হিমালয়ের নাম রাখলে সেই ছেলে স্কুলে ভর্তি হতে পারবে না? আইন টাইন আমি জানি না। এই ছেলেকে আমি স্কুলে নেব না। কেন? সিট নেই। আগে তো বললেন সিট আছে, এখন নেই। শিক্ষক হয়ে মিথ্যা কথা বলছেন। তাহলে তো এখানে কিছুতেই ছাত্র ভর্তি করা উচিত না। মিথ্যা কথা বলা শিখাবে। খুব ভালো কথা, তাহলে এখন যান। এই দীর্ঘ কথোপকথন কিছুক্ষণ আমার মনে নেই, মনে থাকার কথাও নয়। বাবা প্রতিটা ঘটনা লিখে রেখে গেছেন বলতে পারলাম। বাবার মধ্যে গবেষণাকর্মী একটা স্বভাব ছিল। অতি তুচ্ছ বিষয় নিয়ে পাতার পর পাতা পরিষ্কার অক্ষর লিখে গেছেন। তার দিব্য শক্তি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসেন আর ফিরে যায়নি। জীবিকার জন্য তিনি কি কি করতেন তা পরিষ্কার নয়। জ্যোতির্বিদ্যা, সমুদ্র জ্ঞান, লক্ষণ বিচার ও জাতীয় বইয়ের স্তূপ দেখে মনে হয় মানুষের হাত ঠাত দেখতেন। একটা প্রেসারের সঙ্গেও সমস্ত যুক্তি ছিলেন। কয়েকটা নোট বইয়ে লিখেছিলেন। নোটস অন প্রকাশিত সমাজবিদ্যা এই রকম একটা বই। তার পরিবারের কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। তার সম্পর্কে আমি জানতে পারি বাবার মৃত্যুর পর। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা তার বড় বোনকে একটি চিঠি লিখেছিলেন যে তার মৃত্যু হলে আমাকে যেন আমার মার বাড়ি পাঠানো হয়। এটাই তার নির্দেশ, এর অন্যথায় যেন না হয়। চিঠি পাওয়ার পরপরই বাবার দিকে আত্মীয় স্বজন আমাদের ছোট বাসা ভর্তি হয়ে যায়। আমরা দাদাজনকে এখনই প্রথম দেখি। সুমিষ্ট স্বাস্থ্য টকটকে কতজন মানুষ, চেহারা কোথাও যেন জমিদার ভাব আছে। তিনি আমার মরণপন্ন বাবার হাত ধরে কাঁদা গলায় বললেন, আমার ভুল হয়েছে,
আমি বাবা তোর কাছে ক্ষমা চাচ্ছি, যথেষ্ট পাগলামি হয়েছে, আর না। ওকে, আমরা এখন শুরু করে দেবো একটু। তো বন্ধুরা, কে কোন জায়গা থেকে দেখছেন এখন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগছে।
অন্যথায় যেন না হয়। চিঠি পর পর করে বাবার দিকে রাত্রে ফেলেন আমাদের ছোট বাসা ভর্তি হয়ে যায়। আমার দাদাজানের তখন প্রথম দেখি সুঠাম স্বাস্থ্য টকটকে গরমদের একজন মানুষ। চেহারায় কোথাও যেন জমিদার জমিদারি একটা ভাব আছে। তিনি আমার তিনি আমার তিনি আমার মরণপন্ন বাবার হাত ধরে কাঁদো কাঁদো গলায় বললেন, আমার ভুল আমার কাঁদো কাঁদো গলায় বললেন, আমার ভুল হয়েছে। আমি আমি বাবার কাছে ক্ষমা চাইতে চাই। আমার এই সম্পর্কে আলাদা ব্যবসা সেখানে থাকার শখ আমার ভালো লাগে না। তুই তাকে নিয়ে যা। নদীগুলো আচ্ছা ঠিক আছে, যাবো।
বিশ্রাম করো। ওকে। আমি আমি বাবা তোর কাছে ক্ষমা চাচ্ছি, যথেষ্ট পাগলামি হয়েছে। আমার বাবা দীর্ঘশ্বাস করে বললেন, আচ্ছা যাক, ক্ষমা করলাম, কিন্তু আমি চাই না আমার ছেলে আপনাকে সঙ্গে মানুষ হোক। সে যাবে তার মামাদের কাছে। তার মামা কি আমাদের চেয়েও ভালো? ও না, ওরা পিশাচ শ্রেণী, ওদের সঙ্গে থাকলে অনেক কিছু শিখবে। আমার দাদা যান এবার সত্যি সত্যি কেঁদে ফেলেন। বৃদ্ধ একজন জমিদার ধরনের মানুষ কাঁদছে, এই দৃশ্য সত্যি অদ্ভুত। তিনি কাঁদতে কাঁদতে বললেন, তুই এক পাগল, তোর ছেলেটাও তুই পাগল বানাতে চাস। এই নিয়ে আমার সঙ্গে কথা বলতে চায় না। আমাদের বড় লোক আত্মীয় স্বজনরা অন্তত বিস্ময়ের সঙ্গে আমাদের বাসায় সাজাতে দেখতে থাকেন, এবং তাকে বাবার সঙ্গে আমার দাদা ভাইয়ের কিছু কথাবার্তা হলো, যেমন ঢাকায় কতদিন ধরে আছিস? 3 বছর। এর আগে কোথায় ছিলি? তা আপনার দরকার কি? তোর মা যখন অসুস্থ তখন সব খবরের কাগজ তোর ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছি। খবরের কাগজ আমি পড়ি না। আমার বড় ফুপা এই পর্যায়ে হাত ইশারা করে আমাকে ডাকলেন, আদরের গলায় বললেন, খোকা, তোমার নাম কি? আমি বললাম, হিমালয়। সবাই মুখ চাওয়াচাই করতে লাগলো। দাদা দুঃখিত গলায় বললেন, ছেলের নাম কি সত্যি সত্যি হিমালয় লিখেছিস? হ্যাঁ। বাবা সমস্ত আপত্তি অগ্রাহ্য করে তাকে বড় একটা ক্লিনিকে ভর্তি করা হলো। আপত্তি করার মতো অবস্থায় তার ছিল না। কথা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। 2-1টা ছোটখাটো বাক্য বলতে তা অসম্ভব কষ্ট হতো। তার বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে এমন কথা শোনা যেতে লাগলো। বাবা তার সুযোগ নিলেন না। ক্লিনিকে ভর্তি থাকা দিনের দিন মারা গেলেন। কান্দনের মৃত্যু যাকে বলে। মৃত্যুর আগ পর্যন্ত টনটনে জ্ঞান ছিল। আমাকে বললেন, তোমার জন্য কিছু উপদেশ দিয়ে রেখে গেছি, এগুলো মন দিয়ে পড়বে।